আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিমানী মন গল্পের 10 নাম্বার পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি বললাম, আরে ভাইয়া এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। ভাইয়া, মাসুদ ভাইয়া আমার হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। আমি বললাম, ভাইয়া এগুলোর কি দরকার? আসুন ভিতরে আসুন। মাসুদ ভাইয়ার সাথে সাথে মিতুও পিছন পিছন আমার বাসার ভিতরে ঢুকলো। মাসুদ ভাইয়া বাসায় ঢুকেই এদিক ওদিক তাকাচ্ছে। আমি বললাম, ভাইয়া এদিক ওদিক তাকাচ্ছেন কেন? উনি হয়তো আমার কথায় কিছুটা অপমান বোধ করলো। আমি বললাম, আপু কোথায়? তুই এদিকে আয়, তাড়াতাড়ি দেখ কে এসেছে। আপু বলল, ভাই একটু ব্যস্ত আছি, একটু পর আসছি। আপু রুম থেকে এই কথাটা বললেন। মিতু সহ মাসুদ ভাইয়াকে ডাইনিং রুমে আমরা বসতে দিলাম। আমি বললাম, আম্মু কোথায় তুমি? এদিকে আসো। আম্মু এসে জানতে চাইলো কে ওনারা বাবা, চিনছেন না তো? আম্মুর না চেনারই কথা, কেননা আম্মু তো জানে না মাসুদ ভাইয়া আপুর স্বামী কিনা। আমি বললাম, আরে আম্মু উনি আমার বোনের জামাই, আমার দুলা ভাই। আম্মু বলল, ও তা বাবা কেমন আছো? মাসুদ ভাইয়া বলল, মা ভালো আছি, আপনি কেমন আছেন? আম্মু বলল, হ্যাঁ বাবা ভালো আছি। উনি তোমার বোন বুঝি? মাসুদ ভাইয়া বলল, হ্যাঁ মা, ও আমার ছোট্ট বোন মিতু। আম্মু বলল, আচ্ছা তোমরা বসো। আমি মিষ্টির প্যাকেটটি ভিতরে নিয়ে গেলে আমি বললাম, ওই আপু কি করছিস? বাইরে আয়, এসে দেখ তো, যা দেখে যা কে এসেছে। আপু বলল, যাচ্ছি রে ভাই, তোর ভাগ্নে কোলে টয়লেট করে দিয়েছে, শাড়িটা পাল্টিয়ে যাচ্ছি। একটু পর আব্বু আসলেন। আব্বুকে দেখেই মাসুদ ভাইয়া দাঁড়িয়ে সালাম দিলেন। আব্বুকে সালাম দেওয়া দেখে আমি কিছুটা অবাক হলাম, কেননা আব্বু আসলে উনি সালাম দেয়নি, আর না দেওয়ারই কথা, উনি আব্বুকে চিনতেন। আব্বু বলল, তা কেমন আছো বাবা? মাসুদ ভাইয়া বলল, ভালো আছি আব্বা, আপনি কেমন আছেন? আব্বু বলল, এই তো আল্লাহ রেখেছেন, ভালোই তো। তা উনি তোমার বোন? মাসুদ ভাইয়া বলল, না আব্বু, ও আমার ছোট বোন মিতু। আব্বু বলল, ও। আব্বু মিতুকে বলল, লাবণ্যের মুখে একদিন শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়েছে, তা তোমার বরকে নিয়ে আসলে না যে? আমি আবার জিহ্বাতে কামড় দিয়ে বলছি, গুড আব্বু, একেবারে ঠিক জায়গায় বাসটা দিয়েছো। আব্বুর কথা শুনে মিতুর উঁচু মুখটা নিচু হয়ে গেল। আব্বু বলল, আরে লজ্জা পাওয়ার কি আছে? এরপর আবার আসলে তোমার বরকে নিয়ে আসবা, কেমন? আব্বু নাস্তা নিয়ে আসলে মাসুদ ভাইয়া ও মিতুকে নাস্তা এগিয়ে দিয়ে আমি একটু আপুর রুমে দিকে গিয়ে গেলাম। আমি বললাম, কি রে আপু, কখন ডাকছি তোকে, চল বাইরে চল, তোর জন্য সারপ্রাইজ আছে আজকে। আপু বলল, ভাই তুই কি সারপ্রাইজ দিবি আমি তা সব জানি, জানলা দিয়ে আমি সব দেখেছি। আমি বললাম, কি বলছিস আপু, তুই দেখেও বাইরে আসছিস না যে? আপু বলল, না ভাই। আমি বললাম, কেন আপু, তুই কি মাসুদ ভাইয়ার আসাতে খুশি হস নাই? আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আপু বলল, তুই বাইরে যা ভাই, আমি একটু পর আসছি। আসলে মাসুদ ভাইয়া আসলে আপু যতটা খুশি হবে বলে আমি মনে করেছিলাম তা নয়। আপুর চোখ মুখ আজ অন্য কথা বলছে। আমি আপুর রুম থেকে চলে আসলাম। অনু ফোন করলে আমি একটু আমার রুমের দিকে গিয়ে অনুর সাথে একটু কথা বলে ডাইনিং রুমের দিকে আসতে দেখে মাসুদ ভাইয়া আব্বুর হাত ধরে বসে আছে। আব্বু বলল, আরে বাবা এগুলো কি বলছো? ছাড়ো ছাড়ো, আমরা তো রাজি, তুমি লাবণ্যকে গিয়ে বলো, ও যদি যেতে চাইলে আমরা না করব না, আমরা সবাই রাজি। আব্বু আমাকে ইশারা করে আপুকে ডাকতে বলল। আমি আবার আপুকে ডাক দিলাম। আপু আসলো না। আপু কেন আসছে না আমার আর বুঝতে বাকি রইল না। আমার মনে হচ্ছে আপু মাসুদ ভাইয়ার বাসায় যাবে না, আর এজন্যই আপুকে বারবার ডাকা সত্ত্বেও আপু বাইরে আসছে না। আচ্ছা বা আমি দেখছি বলে মাসুদ ভাইয়া আপুর রুমে গেলে আমরা সবাই ডাইনিং রুমেই দাঁড়িয়ে থাকলাম। একটু পর আপুর রুম থেকে পরপর ঠাস ঠাস করে দুইটা শব্দ আসলো। মনে হলো আপু বা মাসুদ ভাইয়া কাউকে মনে হয় চর মেরেছে। আমার বাড়িতে এসে আমার বোনকে আজকে যদি মাসুদ ভাইয়া গায়ে হাত দেয় তাহলে একদম ঠিক হবে না। আজকে ওনার কিছু না বলি আব্বু আমাকে আটকাতে চাইলেও আমি দৌড়ে আবার রুমে গেলাম। গিয়ে দেখি যা ভেবেছি তার উল্টো, মাসুদ ভাইয়ার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তার মানে চরটা আপুই মেরেছে বুঝলাম। তাই আমি আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আপু বলল, তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। মাসুদ ভাইয়া আপুকে কিছু না বলে আমার দিকে চাইলো। আমি বললাম, আপু এগুলো কি বলছিস? আর তুই ভাইয়াকে চর? আপু বলল, ভাই
তুই এখানে আশা করি কথা বলবি না। যার যা প্রাপ্য আমি তার সেটাই বুঝিয়ে দিয়েছি। ওনাকে বল এখান থেকে চলে যেতে। আব্বু আম্মু আপুকে বোঝাতে চাইলেও আপু কারো কথাই শুনল না। আজকে আপুকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কেননা ওর এমন রাগ আমি কখনোই দেখি নাই। সবার শেষে মিতু আসলো। মিতু বলল, ভাবি ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। ভাবি তুমি আমাকে সাজা দিও, তুমি ভাইয়াকে সাজা দিও না, আমাকে দাও, আমার পাপের সাজা আমাকে দাও প্লিজ আপু। বলল, আবির আমি যে তোমাকে কি বলেছি বললাম না, ওনারাদের চলে যেতে বলো, নয়তো ওই দিনের মতো আমিও আজ বলতে বাধ্য হব যে না গেলে ঘাড় ধাক্কা মেরে বের করে দিব। এবার মাসুদ ভাইয়া ও মিতু আর অপেক্ষা না করে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে গেলেন। আব্বু আম্মু ওদের পিছু পিছু গেল। আমি বললাম, আপু এটা তুই কি করলি? ওদের এভাবে অপমান না করলেও পারতি। আপু বলল, কেন ভাই, ওই দিনের কথা কি তুই ভুলে গিয়েছিস? ওই দিন তোকে আমাকে কত অপমান করেছিল। উনি মনে হয় তোর ওনার পা অবধি ধরেছিলাম, আর বিনিময়ে কি পেয়েছিলাম ভাই? কপালে লাথি জুটেছিল। ভুলে গেছিস সব ভাই তুই? ভুলে গেলেও আমি ভুলি নাই রে ভাই। আমি বললাম, না আপু, আমিও কিছু ভুলি নাই, তবে ওনারাও তো তো সব পাপের সাজা পেয়েছে, নীতিও তো কম কষ্ট পায়নি। তোর উচিত ছিল ওদের বাসায় না গেলেও ওনাকে ভালোভাবে বলা। এরপর কি উনি আর আমাদের বাসায় আসবেন? আমার তো মনে হয় না আপু উনি আবার আমাদের বাসায় আসবেন। আপু বলল, আসবে না মানে? ও ঠিকই আসবে ভাই, ওর চোখের ভাষায় এতদিন যা বলতো আজ তার উল্টো বলছে। ও ঠিকই আসবে, আবার তুই দেখে নিস। আমি বললাম, আচ্ছা আপু, তুই যেন হয়। ভাগ্নেকে নিয়ে আপুর রুম থেকে আমি চলে আসলাম। ভাগ্নেকে আমার বেডে শুইয়ে দিয়ে বলছি, তোমার আব্বুকে আজকে দেখলেও ভাগ্নে তুমি বড় হতভাগা। ভাগ্নে তোমার আব্বুকে এত কাছে পেয়েও আজকে ওনার কোলে চড়তে পারলে না। মনে মনে বলছি, আপু যা করেছে বেশ করেছে, আজ মাসুদ ভাইয়া উচিত শিক্ষা পেয়েছে। এই অপমান সহ্য করে উনি যদি আবার আপুকে নিতে আসেন তবেই বুঝবো উনি আপুকে সত্যি অনেক ভালোবাসে। একটু পর আবার অনু আমাকে ফোন করলো। অনু বলল, ওই কি করছো? আমি বললাম, অনু তোমার সাথে রাতে কথা হবে, এখন একটু খারাপ লাগছে। অনু বলল, খারাপ লাগছে কেন, কি হয়েছে তোমার? আমি বললাম, আরে কিছু না, রাখো তো তুমি। অনু বলল, ওই বলো প্লিজ কি হয়েছে? আমি বললাম, আরে মাসুদ ভাইয়া আপুকে নিতে এসেছিল, একটু আপু ওনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। অনু বলল, ও আচ্ছা বুঝলাম। আমি বললাম, এখন রাখো, তুমি রাতে কথা হবে। ফোন কেটে দিলাম। একটু পর দেখি আপুর রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ভাগ্নিকে কোলে নিয়ে আপুর রুমে গিয়ে দেখি আপু কাঁদছে। আমি বললাম, আপু কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আপু বলল, ভাই আজকে ওনাকে আমি এই হাত দিয়ে মারলাম। আমি কি করলাম ভাই? আমি বললাম, আপু কাঁদিস না তো, উনি আবার আসবেন দেখে নিস। আপু কান্না থামালে ভাগ্নেকে আপুর কোলে দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়েই দেখি মাসুদ ভাইয়া ফোন করেছেন। আমি ফোন ধরেই কিছুক্ষণ কথা বললাম। উনি আবার জানতে চাইলেন, আপু কি করছেন, তোমার আপুকে ফোনটা দাও। আমি বললাম, আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি আপুর কাছে ফোনটা নিয়ে গিয়ে বললাম, নে আপু, ভাইয়া ফোন করেছেন। আপুকে ফোন দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর আপু এসে আমায় ফোনটা দিয়ে গেল। আপুকে দেখেই বুঝলাম ও এখন একটু খুশি। পরের দিন সকালে অনুর ফোনে আমার ঘুম ভাঙলো। অনু বলল, হ্যালো আবির। আমি বললাম, বলো অনু। অনু বলল, আজকে কি তুমি ফিরে আসো? আমি বললাম, কেন অনু? অনু বলল, ফ্রি থাকলে চলো না আজকে একটু দুজনে একসাথে ঘুরতে যাই কোথাও। আমি বললাম, অফিস আছে, বিকেল টাইমে ফ্রি হব। অনু বলল, আচ্ছা তাহলে আমরা আজকে বিকেলেই ঘুরতে যাব। আমি বললাম, ঠিক আছে। বলেই অনুর সাথে একটু কথা বলে ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিলাম। অফিসে যাওয়ার জন্য বের হতেই আপু এসে বলল, ভাই আমি একটু বাইরে যাব, কিছু কেনাকাটা করতে, আমায় ড্রপ করে দিস? আমি বললাম, আচ্ছা আপু। আপুকে এক শপিং মলের সামনে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে গেলাম। একটু কাজে ব্যস্ত আছি এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি রং নাম্বার, তাই ফোনটা কেটে দিলাম। তারপর 3বার ফোন কেটে দিলেও আবার ফোন আসলো, তাই এবার রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? শালাবাবু, আমি তোমার দুলাভাই মাসুদ। আমি বললাম, ও আচ্ছা, কেমন আছেন দুলাভাই? নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটা কেটে গেলেও একটা বিষয় বুঝছি না, আমি মাসুদ ভাইয়ার প্রতিনিয়ত নতুন নতুন নাম্বার দিয়ে কেন ফোন দেয়?
এই ফোন করছেন এমন না তো বিষয়টা যে উনি ১ নাম্বার থেকে ফোন দিলে বারবার আমি তো আর রিসিভ করব না। উনি আবার ফোন করলে আমি ফোনটা ধরলাম। একটু কথা বলতেই উনি বললেন, "তোমার আপুকে বলো না আমার সাথে একটু কথা বলতে। আমি ওর সাথে শপিং মলেই আছি। তোমার আপু আমাকে পাত্তাই দিচ্ছে না।" আমি বললাম, "ভাইয়া আপুকে যদি এখন আমি ফোন করে আপনার সাথে কথা বলতে বলি, তাহলে সেদিন আপনাকে যেভাবে চড় দিয়েছিল আজ বাসায় ফিরলে আমাকেও দিবে। আপু এখন অনেক পরিবর্তন হয়েছে। আমি আপনাদের ভিতরে নাই।" দুলাভাই আচ্ছা শালাবাবু ঠিক আছে বলে মাসুদ ভাইয়া ফোনটা কেটে দিল। যাক তাহলে এবার মাসুদ ভাইয়ার সব ভুল ভালোভাবেই ভেঙে গিয়েছে। নয়তো এভাবে চর অপমানিত হয়েও কি আবার আপুর পেছনে লাগে নাকি? দেখি আপুকে একটু ফোন করে। আপু কি করছে? আমি বললাম, "হ্যালো আপু।" আপু বলল, "ভাই বল।" আমি বললাম, "তুই এখন কোথায় আপু?" আপু বলল, "এই তো ভাই আমি শপিং করছি। শপিং প্রায় শেষের দিকে। ভাই একটু লাইনে থাক। কি হয়েছে এখানে?" আপু ফোন না কাটতেই আমি সব শুনতে পারছি। "ম্যাম এই মানুষটি সে কখন থেকে আপনাকে ফলো করছে। এই মানুষটা মনে হয় চোর। চোর হবে তাই আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখে ওনাকে আটকিয়েছি।" আপু বলল, "আসলে আপনারা যা ভাবছেন উনি তা নন। উনি হলেন পুলিশ অফিসার, আমার রিলেটিভ উনি।" উনি বললেন, "ও সরি স্যার, আমার ভুল হয়েছে। সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান।" বাস ভাই বলল, "লাবণ্য আমি আসলে" আপু বলল, "দেখুন দয়া করে আপনি আমার পিছু নিবেন না। যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে আমি আর তা সহজে জোড়া লাগাতে চাই না। আপনি আমার সামনে না আসলেই আমি খুশি হব।" আপু বলল, "হুম।" ভাই বলল, "আমি আপুকে কিছু না বলেই ফোনটা কেটে দিলাম। কেননা আপুকে আমি যা বলতে চেয়েছিলাম তা বলার এখন আর দরকার নেই।" অফিসের কাজ শেষ করে আমি বিকেলে বাসায় ফিরলাম। বাসায় ফিরে এসে অনুর ফোন করে বলল, "এখন আসবে তুমি?" আমি বললাম, "এই তো ফ্রেশ হচ্ছি। এখন একটু খাবার খেয়ে বের হব।" অনু বলল, "খেও না। আমি তোমার জন্য কিছু রান্না করেছি।" আমি বললাম, "আচ্ছা অনু, আমি আসছি।" তাহলে অনুর সাথে এক হোটেলে প্রবেশ করলাম। ২টি কফি অর্ডার করে দুজনেই খেলাম। অনু এবার ওর রান্না করা খাবারগুলো বার করল। ও আমাকে খাইয়ে দিতে চাইলে আমি না করলাম। "এসব কি বলছো? আমি কি বাবু যে অনু তুমি আমাকে খাইয়ে দিবা?" অনু বলল, "তুমি না কিছুই বোঝো না আবির।" আমি বললাম, "মানে আমি আবার কি বুঝবো না? এখানে কত মানুষ তুমি কি দেখছো না? অনু তুমি আমাকে খাইয়ে দিলে সবাই কি ভাববে?" অনু বলল, "এখন ঝগড়া বাদ দিয়ে খেয়ে নাও তো আবির।" আমি বললাম, "ও আমি তোমার সাথে ঝগড়া করছি অনু?" অনু বলল, "না আমি ঝগড়া করছি" বলে অনু খাবারগুলো হাত দিয়ে ফেলে দিয়ে উঠে চলে গেল। আমি ফেরাতে চাইলেও ও থামলো না। অনু হঠাৎ এমন রেগে গেল কেন বুঝলাম না। আর আমিও না একটা হাঁদারাম। ও আমার জন্য কষ্ট করে এত কিছু রান্না করে আনলো আর আমি কিনা ওয়েটারকে ডাক দিয়ে বিল দিলাম। ওয়েটার বিল নিয়ে টেবিলের নিচে তাকালো। বুঝলাম এগুলো পুরস্কারের জন্য অতিরিক্ত কিছু টাকা চাইছে। তাই ওয়েটারকে কিছু টাকা দিয়ে উঠে আসতে পিছন থেকে আবির বলে কেউ ডাক দিল। পিছনে ফিরেই দেখি অপু বসে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, "বলো অপু।" অপু বলল, "সবই তো দূর থেকে দেখলাম আবির। তা অনুর সাথে তোমার কি চক্কর চলছে নাকি?" আমি বললাম, "হুম চলছে।" হঠাৎ এই প্রশ্ন অপু? অপু বলল, "না এমনি মিতুকে ছেড়ে অনুকে নিয়ে পড়লে তাই আর কি।" আমি বললাম, "শোনো অপু, মিতুকে ছেড়ে মানে মিতুকে আমি ভালোবাসি নাকি যে ওকে ছাড়বো আমি? আর তুমি মিতু তোমার বিয়ে করা বউ তো এখন সেকেন্ড হ্যান্ড আমার কেউ হতে পারে না বুঝছো? পরবর্তীতে কথাবার্তা একটু সাবধানেই বলবা। ঠিক আছে অপু বলো।" "আরে আবির তুমি রাগ করছো কেন?" অপু আমি আর কিছু না বলে বাসায় চলে আসার জন্য বেরিয়ে আসতে দেখি অনু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি অনুকে দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে চলে যেতেও আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। অনু বলল, "সরি সরি সরি আমি প্লিজ এমন আর করব না।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো আমায়, মানুষ দেখছে সব।" অনু আমাকে ছেড়ে দিল। অনু বলল, "তুমি না পুরোই আনরোমান্টিক?" আমি বললাম, "হ্যাঁ আমি আনরোমান্টিক। তোমার কোনো সমস্যা?" অনু বলল, "সমস্যা কেন হবে? আর শুধু শুধু রাগ করছো কেন? আমি তো সরি বললামই।" আমি বললাম, "আচ্ছা চলো এবার বাসার দিকে যাই।" একটা রিকশার সাথে অনু আমি উঠলাম। ওর গল্প করতে করতে ওর বাসার সামনে আসলে অনুকে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই মিতুকে দেখি আব্বু আম্মুর সাথে ডাইনিং রুমে বসে গল্প করছে।
মিতুর কোলে আমার ভাগ্নে। আমাকে দেখে মিতু ওর মুখটি নিচে নামিয়ে নিল। আমি বললাম, আম্মু, মাসুদ ভাইয়া এসেছে নাকি? আম্মু বলল, হুম বাবা, উনি লাবণ্যর রুমে। আমি বললাম, ও তা কখন এসেছে? আম্মু আম্মু বলল, ওনাদের আসার তো অনেকক্ষণই হলো বাবা। আমি বললাম, ও খাওয়া দাওয়া হয়েছে? আম্মু আম্মু বলল, না হয়নি, সবাই একসাথে খাবো বলে বসে আছি। হঠাৎ আপু আর মাসুদ ভাইয়াকে একসাথে রুম থেকে বের হতে দেখে আমার মনে হলো তার মানে আপু মাসুদ ভাইয়াকে মেনে নিয়েছে। আমি রুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই খাওয়ার টেবিলে বসে আছে। আমিও গিয়ে সবার সাথে খেতে বসলাম। খেয়াল করে দেখি আপু আর মাসুদ ভাইয়া খাওয়া বাদ দিয়ে চোখের ভাষায় কথা বলছে। আমি বললাম, কি হলো দুলাভাই, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেয়ে নিন। আমার কথা শুনে মাসুদ ভাইয়া একটু লজ্জা পেয়ে গিয়ে বললেন, ও হ্যাঁ শালাবাবু, খাবার খাওয়া শেষ হয়ে গেল। আমি ভাগ্নেকে নিয়ে মজা করছি, এমন সময় আপু এসে বলল, ভাই উনি তো আমায় নিতে এসেছে, আমি যাব কি? আমি বললাম, আপু অবশ্যই যাবি তুই, কেননা মাসুদ ভাইয়া এখন ওনার সব ভুল বুঝতে পেরেছে। আপু বলল, আচ্ছা ভাই, আমি তাহলে রেডি হই। আমি বললাম, আপু যা, তুই রেডি হ। আপু রেডি হতে গেল। মাসুদ ভাইয়া ও আপু গাড়িতে বসে আছে। মিতুর আসতে দেরি হচ্ছে দেখে আপু আমাকে বলল, দেখ তো ভাই, মিতু কোথায়? আমি বললাম, আচ্ছা আপু। আমি বাড়ির ভিতরে এসে দেখি মিতু আমার রুমে। আমি দরজায় দাঁড়িয়ে মিতুকে বললাম, মিতু তোমার জন্য সবাই অপেক্ষা করছে, বাইরে চলো। মিতু আমার কথা শুনে আমার দিকে ঘুরে তাকালো। মিতু বলল, সরি আবির, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি অনেক পাপ করেছি তোমার সাথে। আমি বললাম, আরে কিসের পাপ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তো, এখন চলো। ভাইয়া ও আপু গাড়িতে বসে আছে। মিতু আবার পায়ে দিয়ে বেরিয়ে গিয়ে আবার হঠাৎ থেমে গেল। মিতু পিছন ফিরে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, আরে আরে মিতু, এসব কি করছো? মিতু ছাড়ো বলছি আমায়। মিতু বলল, আবির, আমি বাসায় যেতে চাই না, প্লিজ তোমার বুকে আমায় একটু জায়গা দাও। আমি ভুল মানুষের পিছনে ছুটতে ছুটতে এখন বুঝে গেছি আসল প্রকৃত ভালোবাসা তাকে বলে। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার আপন করে নাও প্লিজ আবির। আর আমি বললাম, সি মিতু, এসব কি বলছো তুমি? আর আমাকে ছাড়বে কিনা সবাই এসে দেখে ফেললে আজকে আবার উল্টোপাল্টা কিছু বুঝে বসবে, ছাড়ো বলছি। মিতু আমাকে ছেড়ে দিয়ে বলল, আবির, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য স্বামীর হক নষ্ট না করার ওই দিন অপুকে বিয়ে করা সত্ত্বেও তাকে আমি স্বামীর ওই মর্যাদা দেইনি, তাকে স্পষ্ট করতে দেইনি। আমার জীবনে শুধু দুটাই লক্ষ্য, এক তোমার বউ হওয়া আর নয়তো মরে যাওয়া। আমি বললাম, দেখো মিতু, পাগলামি করো না, মাথা থেকে এসব ভূত ঝেড়ে ফেলো। মিতু বলল, আমি যা বলছি তাই করব। মিতুর চোখের জল দেখে চলে গেল। আমি ওর পিছন পিছন এসে ওদের সবাইকে বাই জানালাম। ওরা সবাই চলে গেল। আমরা সবাই বাসায় ঢুকে বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন বাসাটা আনন্দে ভরপুর ছিল। মামা ভাগ্নে সারাক্ষণ মজা করতাম, বাসায় কত চিল্লাচিল্লি হতো, আর আজকে যেন বাসাটি নীরবতায় রূপ নিল। আমি রুমে চলে গেলাম। ঋতু আমাকে পাওয়ার জন্য আবার উল্টোপাল্টা কিছু করে বসবে না তো? ওর জন্য আবার আপুর সংসারে ঝামেলা পাকিয়ে দিবে না তো? এভরিওয়ান, এসব কিছু জানতে হলে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।